একটা ছোট্ট অনুরোধ, যদি এই কথাগুলো তোমার ভেতরে কোথাও হালকা একটা নাড়া দিয়ে যায়, তাহলে কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু ইচ্ছে হলে একটা লাইক করে দিও। আর যদি মনে হয় এই সিরিজটা আরও গভীরে যেতে পারে, তাহলে মন থেকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমরা তাড়াহুড়ো করব না। আজ শুরু থেকে শুরু করি। ঘুম আসছে না, নাকি তুমি নিজের কাছ থেকে পালাচ্ছ? তুমি কি লক্ষ্য করেছ, রাত যত গভীর হয় তত তোমার ভেতরের আওয়াজ বাড়ে? দিনে তুমি ব্যস্ত, ফোন, অফিস, পরিবার, দায়িত্ব, ট্রাফিক, মেসেজ, রিল, নোটিফিকেশন, সব মিলিয়ে একটা শব্দের জগৎ। কিন্তু রাত, রাত নিঃশব্দ। আর সেই নীরবতায় তুমি একা। একা মানে নিজের সঙ্গে। অনিদ্রা শুধু ঘুমের সমস্যা নয়, এর রুট কজ অন্য। এখনকার সময়ে সবচেয়ে সাধারণ একটা কথা, ঘুম আসছে না। তুমি বিছানায় শুয়ে আছো, লাইট বন্ধ, মোবাইল পাশে, ঘড়িতে 1:17 AM। হঠাৎ মনে পড়ল, আগামীকাল মিটিং, মেয়ের স্কুল ফি, বন্ধুর সঙ্গে ঝগড়া, পুরনো অপমান, ভবিষ্যতের অনিশ্চয়তা। তুমি পাশ ফিরে শুলে, আবার ফোন হাতে নিলে, ভাবলে একটু স্ক্রল করি, ঘুম চলে আসবে। কিন্তু ঘুম কি স্ক্রল দেখে আসে? না, ঘুম আসে যখন মন শান্ত হয়। মনোবিজ্ঞান বলে, আমরা যখন সারাদিন নিজেদের ব্যস্ত রাখি, আমরা আসলে ভাবনা এড়িয়ে চলি। রাত হলো সেই সময় যখন চাপা পড়ে থাকা অনুভূতিগুলো উঠে আসে। তাই ঘুম আসছে না মানে তোমার মন কথা বলতে চাইছে। তুমি ক্লান্ত শরীর না, তুমি হলে ক্লান্ত পরিচয়। তুমি দিনে কতগুলো চরিত্রে অভিনয় করো? অফিসে তুমি প্রফেশনাল, বাড়িতে তুমি দায়িত্ববান, বন্ধুদের সামনে তুমি হাসি খুশি, সোশ্যাল মিডিয়ায় তুমি সফল। কিন্তু আসল তুমি কোথায়? দিনে তুমি অভিনয় করো, রাতে সেই মুখোশ খুলে পড়ে। তখন তুমি বুঝতে পারো তুমি খুব ক্লান্ত, শরীর না, অভিনয়ে ক্লান্ত। দ্য পাওয়ার অফ নাউয়ে একার্ট টলে বলেছিলেন, মানুষ তার চিন্তার সঙ্গে এতটাই এক হয়ে যায় যে সে ভুলে যায় সে চিন্তা নয়, সে চিন্তার পর্যবেক্ষক। রাতে তুমি সেই সত্যটার মুখোমুখি হও, আর সত্য কখনো কখনো অস্বস্তিকর। সোশ্যাল মিডিয়া আমাদের ঘুম কেড়ে নিচ্ছে কেন? একটা ছোট্ট পরীক্ষা করো। আজ রাতে ঘুমানোর 30 মিনিট আগে ফোন বন্ধ রাখো। দেখবে অস্বস্তি হবে, কারণ ফোন আমাদের মনকে ব্যস্ত রাখে, আর ব্যস্ত মন নিজেকে দেখতে পায় না। তুমি কি খেয়াল করেছ, আমরা অন্যের জীবন দেখে নিজেদের বিচার করি? ওর বেতন বেশি, ওর সম্পর্ক ভালো, ওর শরীর ফিট, ওর জীবন সুন্দর। তারপর নিজের দিকে তাকিয়ে বলি, আমি পিছিয়ে। এই তুলনার আগুনই রাতে জ্বলে ওঠে। কেউ জানে না ঘুম কেন ভয়ঙ্কর লাগে। একটা গভীর কথা বলি বন্ধু, ঘুম মানে নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়া। আর আধুনিক মানুষ নিয়ন্ত্রণে থাকতে ভালোবাসে। তুমি প্ল্যান করো, লক্ষ্য ঠিক করো, ক্যালেন্ডার সাজাও, রিমাইন্ডার সেট করো, কিন্তু ঘুম, ঘুম বলছে সব ছেড়ে দাও। এই ছেড়ে দেওয়া আমাদের সবচেয়ে বড় ভয়। ফ্রেডরিক নিচে বলেছিলেন, যে নিজের ভিতরের বিশৃঙ্খলাকে গ্রহণ করতে পারে না,
সে নক্ষত্র জন্ম দিতে পারে না। রাতে তোমার ভিতরের বিশৃঙ্খলা দেখা দেয়, আর তুমি তাকে চাপা দিতে চাও, তাই ঘুম পালিয়ে যায়। কিন্তু বাস্তবে আমরা কি করি? ধরো তুমি চাকরি নিয়ে অসন্তুষ্ট, কিন্তু ছাড়তে পারছো না। দিনে তুমি বলো সব ঠিক আছে, রাতে মনে হয় আমি কি ভুল পথে। ধরো সম্পর্ক ভেঙে গেছে, দিনে তুমি শক্ত, রাতে হঠাৎ চোখ ভিজে যায়। ধরো পরিবারের সবাই তোমার উপর নির্ভরশীল, দিনে তুমি শক্ত স্তম্ভ, রাতে মনে হয় আমাকে কে ধরবে। এই প্রশ্নগুলোই ঘুমের দরজায় দাঁড়িয়ে থাকে। তাহলে সমাধান কি? আজ আমরা কোনো বড় মেডিটেশন শিখব না, আজ শুধু বুঝব। প্রথম সত্য, ঘুম জোর করে আসে না। দ্বিতীয় সত্য, মনকে শান্ত করতে হলে তাকে কথা বলতে দিতে হবে। আজ রাতে বিছানায় শুয়ে একটা কাজ করো, নিজেকে জিজ্ঞেস করো, আজ সারাদিনে কোন অনুভূতিটা আমি চাপা দিয়েছি? হয়তো রাগ, হয়তো কষ্ট, হয়তো ঈর্ষা, হয়তো ভয়। ওটাকে শুধু স্বীকার করো। কিছু ঠিক করতে হবে না, কিছু বদলাতে হবে না। শুধু বলো, আমি দেখছি। সাইকোলজির একটা শক্তিশালী সত্য, ম্যানস সার্চ ফর মিনিংয়ে ভিক্টর ফ্র্যাঙ্কেল বলেছিলেন, মানুষের কষ্ট তাকে ভাঙে না, অর্থহীন কষ্ট তাকে। তোমার জন্য একটা ছোট্ট অনুশীলন আজ। আজ রাতে ১. ফোন ২০ মিনিট আগে বন্ধ করো। ২. লাইট নরম রাখো। ৩. বিছানায় শুয়ে শুধু শ্বাস দেখো। ৪. মনে আসা চিন্তাকে আটকাবে না, শুধু মনে বলো আমি শুনছি। এটাই শুরু। তুমি কি সত্যিই ঘুমাতে পারছো না, নাকি তুমি নিজের সত্যকে এড়িয়ে যাচ্ছ? কমেন্টে লিখতে পারো, আমার সবচেয়ে বড় রাতের চিন্তা কি? তুমি একা নও বন্ধু, এই প্রজন্মের অর্ধেক মানুষ একই লড়াই লড়ছে। আজ আমরা শুধু দরজায় দাঁড়ালাম, ভিতরে ঢুকিনি। এবার আমরা জানব কেন রাত আমাদের আসল পরিচয় খুলে দেয় এবং কিভাবে আমরা ধীরে ধীরে মুখোশ ছাড়তে শিখতে পারি। আজ রাতে নিজেকে এড়িয়ে যেও না, নিজেকে একটু সময় দাও, কারণ যে নিজের সঙ্গে থাকতে পারে তার আর অন্ধকারকে ভয় লাগে না। তুমি সারাদিন অভিনয় করো, তাই রাত তোমাকে উলঙ্গ করে দেয়। কথাটা কাঁটার মতো লাগলেও কিন্তু সত্যি। এতক্ষণ আমরা কথা বলেছিলাম অনিদ্রা নিয়ে, এবার একটু গভীরে যাই। একটা সোজা প্রশ্ন করি, তুমি কি জানো তুমি আসলে কে? না, নাম না, পেশা না, সম্পর্ক না, এইগুলো বাদ দিলে তুমি কে? আধুনিক মানুষের সবচেয়ে বড় সমস্যা আমি হারিয়ে গেছে। সকাল ৮টা, তুমি উঠে ফোন চেক করলে, নোটিফিকেশন, মেসেজ, নিউজ, রিল। এরপর তুমি প্রস্তুত হলে একটা চরিত্রে ঢুকতে। অফিসে তুমি দক্ষ কর্মী, বাড়িতে দায়িত্ববান ছেলে বা মেয়ে, বন্ধুদের কাছে হালকা মজার মানুষ, সোশ্যাল মিডিয়ায় স্মার্ট ভার্সন। কিন্তু এই সব কিছুর মাঝে আসল তুমি কোথায় গেল? মনোবিজ্ঞানে একটা শব্দ আছে, পার্সোনা। এই ধারণাটা খুব পরিষ্কারভাবে তুলে ধরেছে কার্ল জাং। তিনি বলেছিলেন, মানুষ সমাজের জন্য একটা মুখোশ পরে, কিন্তু যদি সে সারাক্ষণ সেই মুখোশ পরে থাকে, তাহলে একদিন সে নিজের মুখটাই ভুলে যায়। তুমি কি সেই অবস্থায় পৌঁছে গেছ? দিন আমাদের শক্ত করে, রাত আমাদের নরম করে।
দিনের পৃথিবী শক্ত, কম্পিটিশন, টাকার চাপ, স্টেটাস, পারফরমেন্স। তুমি যদি দুর্বল দেখাও, মানুষ বিচার করবে। তাই তুমি শক্ত থাক। হাসো, মাথা নাড়ো, সব ঠিক আছে বলো। কিন্তু রাতে কেউ দেখছে না, তাই ভেতরের নরম অংশটা বেরিয়ে আসে। তুমি কি খেয়াল করেছ রাতে পুরনো স্মৃতি বেশি মনে পড়ে? কারণ তখন তোমার প্রতিরক্ষা ব্যবস্থা কমে যায়। অভিনয়ের ক্লান্তি তোমাকে গ্রাস করেছে। ধরো তুমি একটা কর্পোরেট চাকরিতে আছো, তোমার বস তোমাকে পছন্দ করে না, তবুও তুমি হাসি মুখে কথা বলো। দিনে তুমি নিজেকে বোঝাও এটাই জীবন, কিন্তু রাতে বিছানায় শুয়ে হঠাৎ মনে হয় আমি কি নিজেকে বিক্রি করে দিচ্ছি? এই প্রশ্নটাই তোমার ঘুম ভাঙিয়ে রাখে। ধরো তুমি সম্পর্কে আছো, কিন্তু তুমি নিজের মতামত বলো না, কারণ ঝগড়া হবে। দিনে তুমি চুপ থাকো, রাতে তোমার বুকের ভেতর জমে থাকা কথাগুলো বাজতে থাকে। তুমি ক্লান্ত হয়ে পড়ো, কারণ তুমি সত্যটা বলনি। তুমি কেন নিজের সত্য বলতে ভয় পাও? কারণ ছোটবেলা থেকে শেখানো হয়েছে ভদ্র হও, সবাইকে খুশি রাখো, নিজের কথা কম বলো, ভুল করলে লজ্জা পাবে। তাই তুমি বড় হতে হতে শিখেছ নিজেকে লুকিয়ে রাখতে। কিন্তু একটা সময় আসে যখন লুকোনোটা ভারী হয়ে যায়। ডেয়ারিং গ্রেটলিতে ব্রেনে ব্রাউন বলেছিলেন, ভালনারেবিলিটি দুর্বলতা নয়, এটাই সাহস। কিন্তু আমরা শিখেছি কাঁদা মানে দুর্বলতা, সত্য বলা মানে ঝামেলা। ফলে আমরা জমতে থাকি। তুমি কি নিজের সাথে একা থাকতে পারো? এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। ফোন ছাড়া 15 মিনিট বসে থাকতে পারো? কোনো গান না, কোনো ভিডিও না, শুধু তুমি। অস্বস্তি হবে, কারণ তুমি নিজের সাথে পরিচিত নও। আমরা অন্যদের এত দেখেছি, কিন্তু নিজেকে দেখিনি। কেন রাত আমাদের আসল মুখ দেখায়? কারণ রাত আমাদের থেকে দর্শক সরিয়ে দেয়। দিনে তুমি অভিনয় করো, কারণ কেউ না কেউ দেখছি। রাতে কেউ দেখে না, তাই অভিনয়ের দরকার নেই। কিন্তু সমস্যা হলো, তুমি এতদিন অভিনয় করেছ যে অভিনয় ছাড়া থাকতে জানো না। তাই তুমি ফোন চালু করো, গান চালাও, সিরিজ দেখো, শুধু একটা জিনিস এড়াতে, সেটা নিজেকে। নিজের সাথে একটা ছোট্ট পরীক্ষা করে দেখো। বিছানায় শুয়ে নিজেকে জিজ্ঞেস করো, আজ আমি কোথায় নিজের সত্য চেপে গেছি? কোন জায়গায় তুমি হেসেছ যেখানে তোমার কষ্ট ছিল? কোথায় তুমি চুপ থেকেছ যেখানে তোমার কথা বলার ছিল? শুধু খেয়াল করো, বদলাতে হবে না, শুধু বুঝতে হবে। নিজের সত্য জানার ভয় সবার মধ্যে কাজ করে। তুমি হয়তো ভাবছ, যদি আমি সত্যি বুঝে যাই, আমি অসুখী। ভয় এখানেই। কিন্তু মনে রেখো, অসুখী হওয়া সমস্যা নয়, অসুখী হয়েও ভান করা সমস্যা। ফ্রেডরিক নিৎসে বলেছিলেন, যে নিজেকে চেনে না, সে নিজের ভাগ্যকেও চেনে না। নিজেকে চেনা মানে সব ঠিক হয়ে যাবে না, কিন্তু মিথ্যে বাঁচা বন্ধ হবে। তোমার ভেতরে দুটো মানুষ আছে, একজন সমাজের জন্য তৈরি সংস্করণ, আর একজন নীরব, গভীর, আসল তুমি। দিনে প্রথম জন কাজ করে, রাতে দ্বিতীয় জন দরজায় কড়া নাড়ে। অনিদ্রা মানে অনেক সময় দ্বিতীয় জন কথা বলতে চাইছে। আজকে এই অনুশীলনটা ইচ্ছে হলে করতে পারো। আজ রাতে অভিনয় বন্ধ করো। বিছানায় শুয়ে নিজেকে বলো,
আজ আমি কারো জন্য কিছু না, আজ আমি শুধু আমি। চোখ বন্ধ করে অনুভব করো, কোনো ভূমিকা নেই। দিন তোমাকে ব্যস্ত রাখে, রাত তোমাকে সত্য দেখায়। আর সত্য যতই অস্বস্তিকর হোক, সেখান থেকেই পরিবর্তন শুরু হয়। পরের পার্টে আমরা জানব কেন আমরা নিয়ন্ত্রণ ছাড়তে পারি না এবং কিভাবে ছেড়ে দেওয়া শেখা যায়। তুমি সব নিয়ন্ত্রণ করতে চাও, তাই জীবন তোমাকে অস্থির করে রাখে। আজ আমরা এমন একটা জায়গায় ঢুকব যেটা খুব সূক্ষ্ম কিন্তু গভীর। তোমার জীবনের প্রায় সব সমস্যার সাথে যুক্ত। একটা প্রশ্ন দিয়ে শুরু করি, তুমি কি সবকিছু নিয়ন্ত্রণ করতে চাও? হয়তো সরাসরি বলবে না, কিন্তু একটু গভীরে যাও। তুমি কি চাও মানুষ তোমাকে সম্মান করুক, সম্পর্ক ভেঙে না যাক, চাকরি নিরাপদ থাকুক, শরীর সুস্থ থাকুক, ভবিষ্যৎ নিশ্চিত হোক? এগুলো কি নিয়ন্ত্রণের চাহিদা না? নিয়ন্ত্রণের ভেতরে থাকে বিভিন্ন রকম ভয়। নিয়ন্ত্রণ আসলে সাহস না, ভয় হারানোর, ভয় প্রত্যাখ্যানের, ভয় অজানার। তুমি ভাবো, যদি সব পরিকল্পনা মতো চলে তাহলে তুমি নিরাপদ। কিন্তু জীবন কি কখনো পরিকল্পনা মেনে চলে? তুমি খুব পড়াশোনা করলে, কিন্তু চাকরি পেলে না। তুমি ভালোবাসলে, কিন্তু সম্পর্ক টিকল না। তুমি সৎ ছিলে, কিন্তু মানুষ ভুল বুঝল। তখন তোমার মাথায় আসে, আমি এত চেষ্টা করলাম, তবুও কেন? কেন আমার সাথেই সবসময় খারাপ হয়? কারণ জীবন কোনো প্রজেক্ট না, জীবন একটা প্রবাহ। আমরা কেন ছাড়তে পারি না? ছাড়তে না পারার পেছনে আছে অহংকার। এখানে অহংকার মানে গর্ব না, অহংকার মানে সব আমার হাতেই। তুমি ভাবো, আমি ঠিক করলে সব ঠিক হবে, যেটা একটা ভ্রান্ত ধারণা। কখনো কি খেয়াল করেছ, শরীরের শ্বাসও তুমি চালাও না? হৃৎপিণ্ড নিজে নিজেই ধক ধক করে। তুমি কি কখনো বসে শ্বাসকে বলেছ, চলো এখন ঢোকো, এখন বের হও? না, তবুও সেটা চলছে। তাহলে জীবনের বড় বড় জিনিস তুমি এত জোর করে চালাতে চাও কেন? সম্পর্ক নিয়ন্ত্রণ করতে গিয়ে সবই হারিয়ে ফেলি। ধরো তুমি কাউকে খুব ভালোবাসো। তুমি চাও সে শুধু তোমাকেই গুরুত্ব দিক। তুমি চাও সে তোমার মতো ভাবুক। তুমি চাও সে তোমার মতো বদলাক। তুমি তাকে নিয়ন্ত্রণ করতে শুরু করলে। প্রথমে সেটা ভালোবাসা মনে হয়, পরে সেটা চাপ হয়ে যায়। তারপর ঝগড়া, তারপর দূরত্ব, তারপর ভাঙন। তুমি ভাবো, আমি তো শুধু তাকে হারাতে চাইনি। কিন্তু সত্যি হলো, তুমি তাকে নিজের মতো বানাতে চেয়েছিলে। ভালোবাসা আর নিয়ন্ত্রণ এক জিনিস না। সব জায়গায় নিয়ন্ত্রণ করতে গিয়ে নিজের ক্ষতি নিজেই করে ফেলি আমরা। তুমি অফিসে সব পারফেক্ট করতে চাও, সবাই তোমাকে প্রশংসা করুক চাও। ভুল করলে নিজেকে ক্ষমা করতে পারো না। রাতে শুয়ে মনে হয়, আজ ওই কথাটা বলা উচিত ছিল না, ওই ভুলটা কেন করলাম? তুমি অতীতকে নিয়ন্ত্রণ করতে চাও, যেটা সম্ভব না। দ্য সাটল আর্ট অফ নট গিভিং আ ফাকি, মার্ক ম্যানসন বলেছিলেন, জীবনে সবকিছু গুরুত্বপূর্ণ না, কিছু জিনিস ছেড়ে দিতে হয়। কিন্তু আমরা সবকিছু আঁকড়ে ধরি। ভবিষ্যৎ নিয়ন্ত্রণের ফাঁদ থেকে নিজেকে বার করে আনো। তুমি ভবিষ্যৎ নিয়ে এত ভাবো যে বর্তমানটাই হারিয়ে যায়। তুমি ভাবো, 5 বছর পরে কোথায় থাকব, 10 বছর পরে কি হব। কিন্তু আজ তুমি কেমন আছো সেটা ভাবার সময় নেই। ফলাফল, দুপুরে খেতে খেতে অফিসের চিন্তা, অফিসে বসে বাড়ির চিন্তা, বাড়িতে শুয়ে ভবিষ্যতের চিন্তা। এই চক্রটাই অস্থিরতা।
নিয়ন্ত্রণের পেছনের শৈশব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ছোটবেলায় যদি তুমি নিরাপদ না বোধ করো, তাহলে বড় হয়ে তুমি সবকিছু আঁকড়ে ধরো। কারণ ভেতরে একটা বাচ্চা আছে যে বলছে কিছু যেন ভেঙে না যায়। তুমি বাইরে শক্ত, ভেতরে ভীত। অ্যাটমিক হ্যাবিটসে জেমস ক্লিয়ার বলেছেন, ছোট ছোট পরিবর্তন বড় ফল দেয়। নিয়ন্ত্রণ ছাড়াও ছোট থেকে শুরু করতে হয়, একদিনেই সব ছাড়া যায় না। ছেড়ে দেওয়া মানে হেরে যাওয়া না। অনেকে ভাবে ছেড়ে দেওয়া মানে দুর্বলতা, কিন্তু কখনো কখনো ছেড়ে দেওয়াই শক্তি। তুমি যদি ভুল মানুষকে ছেড়ে দাও, তুমি হেরে যাওনি, তুমি নিজেকে বাঁচিয়েছ। তুমি যদি ব্যর্থতাকে মেনে নাও, তুমি শেষ হয়ে যাওনি, তুমি নতুন পথ খুলেছ। রাত কেন নিয়ন্ত্রণ ভাঙে? কারণ রাতে তুমি কিছু করতে পারো না, শুধু শুয়ে থাকতে হয়। তুমি ভবিষ্যৎ ঠিক করতে পারো না, অতীত বদলাতে পারো না। রাত তোমাকে শেখায়, থামো। এই থামাটাই কঠিন, কারণ আমরা সারা দিন দৌড়াই। ইচ্ছে হলে একটা গভীর অনুশীলন আজ রাতে শুয়ে করতে পারো। নিজেকে বলো, সব কিছু আমার নিয়ন্ত্রণে না, এবং এটা ঠিক আছে। প্রথমে অস্বস্তি হবে, মনে হবে না ঠিক না, কিন্তু ধীরে ধীরে একটা হালকা অনুভূতি আসবে। কারণ তুমি দায়িত্ব ছাড়ছ না, তুমি বোঝা ছাড়ছ। নিয়ন্ত্রণ বনাম বিশ্বাস নিয়ে একটা দ্বন্দ্ব সব সময় চলে। নিয়ন্ত্রণ মানে আমি একা, বিশ্বাস মানে আমি প্রবাহের অংশ। ভিক্টর ফ্র্যাঙ্কেল বলেছিলেন, মানুষ সবকিছু হারাতে পারে, কিন্তু তার প্রতিক্রিয়া বেছে নেওয়ার স্বাধীনতা হারায় না। তুমি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারো না, কিন্তু প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে পারো। এটাই আসল শক্তি। তুমি কি এমন কিছু আঁকড়ে ধরে আছো যা তোমাকে কষ্ট দিচ্ছে? তুমি কি এমন সম্পর্ক ধরে রেখেছ যেটা শেষ হয়ে গেছে? তুমি কি এমন স্বপ্ন ধরে আছো যা এখন তোমার সাথে মানায় না? নিজেকে জিজ্ঞেস করো, ছোট করে শুরু করো, সব একসাথে ছাড়বে না। আজ শুধু একটা জিনিস ছাড়ো। হয়তো কারো মতামতের ওপর অতিরিক্ত গুরুত্ব, হয়তো নিজের পুরনো ভুলের অপরাধবোধ, হয়তো ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা। একটা জিনিস মনে রেখো, জীবন একটা নদী। তুমি যদি স্রোতের বিপরীতে সাঁতার কাটো, তুমি ক্লান্ত হবে। তুমি যদি একটু ভেসে যেতে দাও, তুমি টিকে থাকবে। ভেসে যাওয়া মানে অলস হওয়া না, ভেসে যাওয়া মানে প্রবাহের সাথে থাকা। তুমি সব কিছু নিয়ন্ত্রণ করতে চাও, কারণ তুমি ভয় পাও। তুমি ভয় পাও হারাতে। কিন্তু যত বেশি আঁকড়ে ধরো, তত বেশি ভেঙে যাও। রাত তোমাকে শেখায়, ছেড়ে দাও, বিশ্বাস করো, থামো। তুমি জীবনের কোন জায়গায় সবচেয়ে বেশি নিয়ন্ত্রণ করতে চাও? নিজের মনের খাতায় লিখতে পারো, সম্পর্ক, কেরিয়ার, ভবিষ্যৎ বা নিজেকে। কেন আমরা নিজের সাথে একা থাকতে পারি না, এবং একাকিত্বকে কিভাবে শক্তিতে বদলানো যায়? নিজের ভালোর জন্য অন্তত খেয়াল করা দরকার। কেন আমরা একা থাকতে ভয় পাই? নীরবতার ভিতরে যে মানুষটা লুকিয়ে আছে, তার কথা আলোচনা করি। শেষ কবে তুমি পুরো নীরবতায় 10 মিনিট বসেছিলে? না ফোন, না গান, না কথা, শুধু তুমি। যদি সত্যি উত্তর দাও, সম্ভবত অনেক দিন হয়ে গেছে। কারণ আধুনিক মানুষ একাকিত্বকে ভয় পায়। কিন্তু মজার ব্যাপার হলো,
মানুষ ভিড়ের মাঝেও সবচেয়ে বেশি একা। সত্যি কথা বলতে একাকিত্ব না, আমরা আসলে নিজেকে ভয় পাই। অনেকে ভাবে আমি একা থাকতে পারি না, কিন্তু সত্যিটা একটু আলাদা। আমরা একা থাকলে নিজের সাথে দেখা হয়ে যায়, আর সেই সাক্ষাৎটা সবসময় আরামদায়ক না, কারণ সেখানে মুখোশ নেই। দিনে তুমি ব্যস্ত, অফিস, ব্যবসা, ট্রাফিক, নোটিফিকেশন, সোশ্যাল মিডিয়া, এই সব কিছু একটা বড় শব্দ তৈরি করে। এই শব্দের ভেতর তুমি নিজের আওয়াজ শুনতে পাও না, কিন্তু যখন নীরবতা আসে তখন ভিতরের মানুষটা কথা বলতে শুরু করে। আধুনিক পৃথিবী কেন নীরবতা সহ্য করতে পারে না? এটা একটা বড় প্রশ্ন। আজকের পৃথিবী তোমাকে একা থাকতে দেয় না। তুমি ফোন খুললেই নতুন ভিডিও, নতুন খবর, নতুন গল্প, নতুন তুলনা। তুমি ভাবো তুমি সময় কাটাচ্ছ, আসলে তুমি নিজেকে এড়িয়ে যাচ্ছ। একটা বাস্তব দৃশ্য ভাবো, তুমি বাসে বসে আছো। 10 বছর আগে মানুষ জানালার বাইরে তাকিয়ে থাকত। আজ প্রায় সবাই ফোনের স্ক্রিনে তাকিয়ে, কারণ বাইরে তাকালে মনের ভিতর প্রশ্ন জাগে, আর প্রশ্ন মানি অস্বস্তি। একা থাকার শক্তি খুবই আশ্চর্যজনক। অনেক বড় চিন্তাবিদ একাকিত্বকে ভয় পাননি, বরং সেখানে তারা নিজেদের খুঁজে পেয়েছেন। ফ্রিডরিখ নিৎসি একবার বলেছিলেন, যে একা থাকতে পারে না সে কখনো নিজের গভীরতা জানবে না। একাকিত্ব মানে শূন্যতা না, একাকিত্ব মানে নিজের সাথে সম্পর্ক। ভিড়ের মাঝে হারিয়ে যাওয়া মানুষ একাকিত্বে ভোগে। আজকের পৃথিবীতে মানুষের বন্ধু হাজার, ফলোয়ার হাজার, কিন্তু কথা বলার মানুষ হয়তো একজনও না। তুমি কি কখনো খেয়াল করেছ, আমরা অনেক কথা বলি, কিন্তু খুব কম সত্য বলি, কারণ সত্য বললে আমাদের ভয় হয়। ধরো তুমি খুব ক্লান্ত, কেউ জিজ্ঞেস করল কেমন আছো, তুমি বললে ভালো। এই ভালো শব্দটাই আধুনিক মানুষের মুখোশ। নিজের সাথে সম্পর্ক না থাকলে কি হয়? যদি তুমি নিজের সাথে পরিচিত না হও, তাহলে 3টে সমস্যা হয়। প্রথমত, তুমি অন্যের মতামতের উপর নির্ভরশীল হয়ে পড়ো। দ্বিতীয়ত, তুমি নিজের সিদ্ধান্তে সন্দেহ করো। তৃতীয়ত, তুমি ভিতরে ভিতরে ফাঁকা বোধ করো। এই ফাঁকা অনুভূতিটাই অনেকে ভুল করে বোর হওয়া বলে। ম্যান সার্চ ফর মিনিংয়ে ভিক্টর ফ্র্যাঙ্কল বলেছিলেন, মানুষ শুধু আনন্দ খোঁজে না, মানুষ অর্থ খোঁজে, আর সেই অর্থ নিজের ভেতরেই থাকে। একাকিত্বকে আমরা কেন ভুল বুঝি? সমাজে একটা ধারণা আছে, যদি কেউ একা থাকে মানুষ ভাবে সে দুঃখী। কিন্তু সব একা থাকা দুঃখ না, কিছু ক্ষেত্রে একা থাকা প্রয়োজন। যেমন গাছ বড় হতে নীরবতা লাগে, নদী গভীর হতে সময় লাগে, সেরকম মানুষ পরিণত হতে একাকিত্ব লাগে। ধরো তুমি প্রতিদিন 10 মিনিট নিজের সাথে বসো। শুরুতে অদ্ভুত লাগবে, মনে হবে আমি কি করছি, কিন্তু ধীরে ধীরে তুমি খেয়াল করবে তোমার ভেতরে অনেক প্রশ্ন আছে, অনেক উত্তরও আছে, যেগুলো তুমি কখনো শোনোনি। নীরবতার শক্তি অনেক বেশি পাওয়ারফুল। একটা গভীর সত্য বলি, নীরবতা তোমাকে ধীরে ধীরে পরিষ্কার করে, যেমন বৃষ্টির পরে আকাশ পরিষ্কার হয়।
দিনের শব্দ তোমার মনকে খোলা করে, রাতের নীরবতা মনকে বসতে দেয়। দ্য পাওয়ার অফ নাউয়ে একার্ট টোলে বলেছিলেন, যখন তুমি সম্পূর্ণ উপস্থিত হও তখন মনের শব্দ কমে যায়। এই উপস্থিতি সচেতনতা। একাকিত্ব থেকে পালিয়ে না গিয়ে ফেস করা প্রয়োজন। মানুষ সাধারণত 5টা উপায়ে একাকিত্ব এড়ায়। 1. সোশ্যাল মিডিয়া। 2. অতিরিক্ত কাজ। 3. অপ্রয়োজনীয় সম্পর্ক। 4. সিরিজ বা ভিডিও আসক্তি। 5. নিজেকে ব্যস্ত রাখা। এগুলো ভুল না, কিন্তু যদি এগুলো নিজেকে এড়ানোর জন্য হয় তাহলে সমস্যা। একাকিত্বকে শক্তিতে বদলানো উচিত। একাকিত্বকে যদি তুমি গ্রহণ করো তাহলে 3টে পরিবর্তন আসে। প্রথমত, তুমি নিজের চিন্তা পরিষ্কার দেখতে পাও। দ্বিতীয়ত, তুমি অন্যের উপর কম নির্ভর করো। তৃতীয়ত, তুমি ভেতরে শান্তি অনুভব করো। একটা সহজ অনুশীলন করো আজ রাতে। 5 মিনিট নীরবে বসো, শুধু শ্বাস দেখো। কিচ্ছু করতে হবে না, কিচ্ছু ভাবতে হবে না। যা আসছে আসতে দাও, যা যাচ্ছে যেতে দাও। এই ছোট্ট অভ্যাসটাই ভেতরের দরজা খুলে দেয়। মনে রাখার মতো একটা কথা, তুমি যদি নিজের সাথে বন্ধু না হও তাহলে পৃথিবীর কোনো বন্ধুত্ব তোমাকে পূর্ণ করতে পারবে না। কারণ সবচেয়ে দীর্ঘ সম্পর্কটা তোমার নিজের সাথে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। তোমার অনুমতি নিয়ে একটা প্রশ্ন তোমার জন্য। তুমি কি একা থাকতে পারো, নাকি একা হলেই তোমার হাত ফোনের দিকে যায়? নিজেকে বলো সত্যি কথাটা, আমি শিখছি একা থাকতে, অথবা এখনো পারি না। সৎ হওয়াটাই প্রথম ধাপ। একাকিত্ব শত্রু না, একাকিত্ব তোমার শিক্ষক। সেখানে তুমি বুঝবে তুমি কে, তুমি কি চাও, আর তুমি কোথায় যাচ্ছ। দিনের পৃথিবী তোমাকে অন্যদের সাথে যুক্ত করে, রাতের নীরবতা তোমাকে নিজের সাথে যুক্ত করে। এই দুইয়ের ভারসাম্যই সচেতন জীবন। কেন আমাদের মনে এত অপ্রয়োজনীয় চিন্তা ঘোরে, এবং কিভাবে সেই চিন্তার শব্দ ধীরে ধীরে শান্ত করা যায়? এবার দেখা যাক। তোমার মাথার ভেতরে এত শব্দ কেন জানো? সমস্ত রকম চিন্তাগুলো কেন ধীরে ধীরে তোমাকে ভিতর থেকে খেয়ে ফেলছে? লক্ষ্য করবে, রাত যত গভীর হয় তোমার মাথার ভেতরের শব্দগুলোও যেন তত জোরে বাজতে শুরু করে। দিনের বেলা যেসব চিন্তাকে তুমি ব্যস্ততার নিচে চাপা দিয়ে রাখো, রাত হলো সেই সময় যখন তারা একে একে উঠে আসে। তুমি বিছানায় শুয়ে আছো, ঘর অন্ধকার, চারপাশ শান্ত, কিন্তু তোমার ভিতরটা শান্ত না। বরং মনে হচ্ছে যেন মাথার ভেতরে একটা অদৃশ্য বাজার বসেছে। হাজার কথা, হাজার স্মৃতি, হাজার ভয়, হাজার কল্পনা একসাথে ঘুরছে। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানো? এই চিন্তাগুলোর বেশিরভাগই বাস্তব না, তবুও তারা তোমাকে ক্লান্ত করে দেয়। তুমি কখনো খেয়াল করেছ, মানুষের শরীরের থেকে তার মন বেশি ক্লান্ত হয়ে যায়? সারাদিন হয়তো তুমি খুব বেশি কাজ করনি, তবুও রাতে মনে হচ্ছে তুমি ভেঙে পড়েছ। কারণ শরীরের ক্লান্তি ঘুমে সেরে যায়, কিন্তু মনের ক্লান্তি জমতে জমতে ভিতরটা ভারী করে দেয়। আজকের পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় সমস্যা দারিদ্র্য না, সম্পর্ক না, সময়ের অভাবও না। মানুষের সবচেয়ে বড় সমস্যা হল সে নিজের মাথার ভিতর শান্তিতে থাকতে পারে না। তুমি একটু চুপ করে বসতে গেলেই চিন্তা শুরু হয়ে যায়। ভবিষ্যৎ নিয়ে চিন্তা, টাকা নিয়ে চিন্তা, সম্পর্ক নিয়ে চিন্তা, কে কি ভাবল সেটা নিয়ে চিন্তা, পুরনো অপমান নিয়ে চিন্তা। এমনকি এমন অনেক বিষয় নিয়েও তুমি ভাবো যেগুলো হয়তো কোনোদিন ঘটবেই না। মনোবিজ্ঞানে একটা কথা আছে, দ্য মাইন্ড ইজ আ সার্ভাইভাল মেশিন।
অর্থাৎ তোমার মন সবসময় বিপদ খুঁজে বেড়ায়, কারণ তার কাজ তোমাকে বাঁচিয়ে রাখা। কিন্তু সমস্যা হলো, আধুনিক পৃথিবীতে বাস্তব বিপদের চেয়ে কল্পিত বিপদ অনেক বেশি। আগে মানুষ বাঘের ভয় পেত, এখন মানুষ ফিউচারের ভয় পায়। আগে মানুষ জঙ্গলে হারিয়ে যাওয়ার ভয় পেত, এখন মানুষ নিজের পরিচয় হারিয়ে ফেলার ভয় পায়। তুমি খেয়াল করে দেখো, তুমি যখন একা থাকো তখন মাথায় সবচেয়ে বেশি কোন কথাগুলো আসে? সাধারণত সেগুলো এমন কথা যেগুলো তুমি দিনের বেলা এড়িয়ে যাও, কারণ দিনের পৃথিবী তোমাকে ডিস্ট্র্যাক্ট করে রাখে। কিন্তু রাত তোমাকে ডিস্ট্র্যাক্ট হতে দেয় না, রাত তোমাকে তোমার ভিতরের সামনে দাঁড় করিয়ে দেয়। এই কারণেই অনেক মানুষ রাতে দেরি করে ঘুমায়। তারা ভাবে তারা ফোন দেখছে কারণ তাদের ঘুম আসছে না, কিন্তু সত্যিটা আরো গভীর। তারা আসলে ঘুমাতে ভয় পায়, কারণ ঘুমানোর আগে যে নীরবতা আসে, সেখানে নিজের সাথে দেখা হয়ে যায়। একটা বাস্তব দৃশ্য ভাবো, তুমি রাত 2টোয় ফোন স্ক্রল করছো, একটার পর একটা ভিডিও দেখছো। তুমি জানো তোমার ঘুমানো উচিত, শরীরও ক্লান্ত, তবুও তুমি ফোন নামাতে পারছো না। কেন? কারণ ফোন বন্ধ করলেই তুমি একা হয়ে যাবে, আর একা হলেই মাথার ভিতরের আওয়াজগুলো শোনা যাবে। এই যুগে মানুষ শব্দে আসক্ত হয়ে গেছে। সব সময় কিছু না কিছু চাই, গান চাই, ভিডিও চাই, নোটিফিকেশন চাই, কথা চাই। কারণ নীরবতা এখন মানুষের কাছে অস্বস্তিকর। কিন্তু একটা গভীর সত্য আছে, যে মানুষ নীরবতার সাথে বন্ধুত্ব করতে পারে না, সে নিজের সাথেও বন্ধুত্ব করতে পারে না। কার্ল ইয়াং বলেছিলেন, যতক্ষণ না তুমি তোমার আনকনশাস মাইন্ডকে সচেতন করছো, ততক্ষণ সেটা তোমার জীবন চালাবে এবং তুমি সেটাকে ভাগ্য বলবে। এই কথাটা খুব গভীর, কারণ তুমি ভাবছো তোমার জীবনের সমস্যাগুলো বাইরের, কিন্তু অনেক সময় সমস্যাগুলো ভিতরের। তোমার ভিতরে জমে থাকা ভয়, অপরাধবোধ, ইনসিকিউরিটি, কম্প্যারিজন, অপ্রকাশিত কষ্ট, এগুলোই ধীরে ধীরে তোমার চিন্তার শব্দ হয়ে ওঠে। তুমি কি কখনো খেয়াল করেছো, কিছু মানুষ সবসময় ওভার থিঙ্কিং করে? তারা একটা ছোট ঘটনাকেও মাথার ভিতরে হাজারবার রিপ্লে করে। কেউ একটু আলাদা টোনে কথা বললেই তারা ভাবতে শুরু করে, ও কি আমাকে অপছন্দ করে? কেউ রিপ্লাই দিতে দেরি করলেই মনে হয়, আমি কি গুরুত্ব হারিয়ে ফেললাম? এই ওভার থিঙ্কিংয়ের পিছনে আসলে থাকে অ্যাকসেপ্টেন্সের হাঙ্গার। মানুষ চায় তাকে গ্রহণ করা হোক, ভালোবাসা হোক, গুরুত্বপূর্ণ মনে করা হোক। আর যখন সেই নিশ্চয়তা ভিতরে থাকে না, তখন মন সবকিছু নিয়ে অতিরিক্ত ভাবতে শুরু করে। আধুনিক পৃথিবী এই ইনসিকিউরিটিকে আরও বাড়িয়ে দিয়েছে। সোশ্যাল মিডিয়া তোমাকে প্রতিদিন দেখায় কে কত সাকসেসফুল, কে কত সুন্দর, কে কত হ্যাপি। তারপর তুমি নিজের জীবনকে কম্পেয়ার করতে শুরু করো। তুমি বুঝতেই পারো না কখন অন্যের হাইলাইট রিল দেখে নিজের বাস্তব জীবনকে ঘৃণা করতে শুরু করেছ। দ্য কারেজ টু বি ডিসলাইকড বইটায় একটা অসাধারণ কথা বলা হয়েছে। মানুষের বেশিরভাগ কষ্ট আসে অন্যের স্বীকৃতি পাওয়ার ইচ্ছা থেকে। ভাবো তো, তুমি কত কিছু করো শুধু অ্যাকসেপ্টেন্স পাওয়ার জন্য। ভালো রেজাল্ট, ভালো চাকরি, ভালো ইমেজ, এমনকি সোশ্যাল মিডিয়া পোস্টও। তুমি নিজের জন্য কম, মানুষের রিয়াকশনের জন্য বেশি বাঁচতে শুরু করেছ। আর এটাই তোমার মাথার ভিতরের শব্দ বাড়িয়ে দেয়, কারণ তুমি আর সিম্পল নেই, তুমি কনস্ট্যান্টলি নিজেকে প্রুভ করতে ব্যস্ত। কিন্তু একটা সময়ের পরে মন ক্লান্ত হয়ে যায়। তখন শরীর বিছানায় পড়ে থাকে, কিন্তু মাথা দৌড়াতে থাকে। তুমি জানো সবচেয়ে ভয়ের বিষয় কি? অনেক মানুষ এতদিন ধরে নিজের চিন্তার শব্দের মধ্যে বাস করছে যে তারা শান্তিকে ভুলে গেছে। যদি হঠাৎ তাদের মাথা একদম শান্ত হয়ে যায়, তারা অস্বস্তি অনুভব করবে, কারণ কেওসই তাদের নরমাল হয়ে গেছে। এই কারণেই হিলিং প্রথমে আনকমফোর্টেবল লাগে, কারণ তুমি প্রথমবার নিজের ভিতরের নয়েজকে দেখতে শুরু করো। কিন্তু এখানেই পরিবর্তনের শুরু। তুমি তোমার চিন্তা না, তুমি সেই মানুষ যে চিন্তাগুলোকে অবজার্ভ করতে পারে। এই ডিফারেন্সটাই পুরো জীবন বদলে দেয়। দ্য পাওয়ার অফ নাওয়ে একার্ট টোলে বলেছিলেন, তোমার মাইন্ড একটা টুল,
কিন্তু তুমি সেটার স্লেভ হয়ে গেছ। ভাবো তো, তোমার মাথার ভিতরে যদি সারা দিন একটা রেডিও বাজতেই থাকে, তুমি কতদিন শান্ত থাকতে পারবে? আরও গভীর কথা বলি, মন সবসময় দুই জায়গায় ঘোরে, অতীত আর ভবিষ্যৎ। হয় তুমি ভাবছ কি ভুল হয়েছে, নয়তো ভাবছ কি ভুল হতে পারে, কিন্তু বর্তমান, সেখানে তুমি খুব কম থাকো। এই কারণেই মানুষ জীবনের বেশিরভাগ সময় অ্যাকচুয়ালি বাঁচেই না। তারা হয় পুরনো স্মৃতির মধ্যে থাকে, নয়তো ফিউচার অ্যাংজাইটির মধ্যে। আজ একটা ছোট এক্সপেরিমেন্ট করো। 5 মিনিট শুধু নিজের শ্বাস লক্ষ্য করো। শুধু দেখো বাতাস ঢুকছে, বের হচ্ছে। প্রথমে তোমার মাইন্ড রেজিস্ট করবে, সে নতুন নতুন চিন্তা আনবে। কারণ মাইন্ড চায় না তুমি সচেতন হও, সে চায় তুমি অটোমেটিক মোডে থাকো। কিন্তু ধীরে ধীরে একটা জিনিস বুঝতে শুরু করবে, চিন্তা আসছে, আবার চলে যাচ্ছে, ঠিক আকাশের মেঘের মতো। তুমি মেঘ না, তুমি আকাশ। এই রিয়েলাইজেশনটাই স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিংয়ের শুরু। আধ্যাত্মিকতা মানে কোনো রহস্যময় জিনিস না। আধ্যাত্মিকতা মানে নিজের ভিতরের শব্দকে বুঝতে শেখা। আজকের পৃথিবীতে মানুষ মেডিটেশনকে একটা ট্রেন্ড বানিয়ে ফেলেছে, কিন্তু আসল মেডিটেশন কোনো পোজ না। আসল মেডিটেশন হলো নিজের ভিতরের নয়েজকে বিচার না করে অবজার্ভ করা। কারণ যত তুমি ফাইট করবে, চিন্তা তত শক্তিশালী হবে। তুমি কি কখনো লক্ষ্য করেছ, তুমি যখন জোর করে ঘুমাতে চাও, তখন ঘুম আরও দূরে চলে যায়? কারণ ফোর্স মাইন্ডকে আরও অ্যাক্টিভ করে দেয়। হিলিং কখনো ফোর্স দিয়ে হয় না, হিলিং হয় অ্যাওয়ারনেস দিয়ে। তুমি শুধু ধীরে ধীরে বুঝতে শুরু করো কোন চিন্তাগুলো তোমাকে ভিতর থেকে খেয়ে ফেলছে। হয়তো তুমি এখনো পুরনো রিজেকশন ক্যারি করে বেড়াচ্ছ। হয়তো ছোটবেলায় কেউ তোমাকে বলেছিল তুমি যথেষ্ট না, আর আজও তুমি সেটা প্রুভ করার চেষ্টা করে যাচ্ছ। হয়তো তুমি সবসময় স্ট্রং থাকার অভিনয় করছো, কারণ ভিতরে ভিতরে তুমি ভেঙে পড়তে ভয় পাও। কিন্তু সত্যিটা হলো, মানুষ তখনই বদলাতে শুরু করে যখন সে নিজের ভিতরের সত্যকে অ্যাকসেপ্ট করে। নিজেকে মিথ্যে বললে সাময়িক কমফর্ট পাওয়া যায়, কিন্তু শান্তি পাওয়া যায় না। আর একটা কথা মনে রেখো, সব চিন্তাকে গুরুত্ব দিতে হবে না, সব ইমোশনও সত্য না। কখনো কখনো তোমার মাইন্ড শুধু ক্লান্ত থাকে। এই কারণেই রেস্ট খুব ইম্পর্ট্যান্ট, শুধু শরীরের না, মনেরও। আজ রাতে যখন বিছানায় শুবে, একটা কাজ করো, নিজের মাথার ভিতরের প্রতিটা চিন্তাকে স্টপ করার চেষ্টা করো না, শুধু অবজার্ভ করো। দেখো তারা কিভাবে আসে, কিভাবে যায়। আর ধীরে ধীরে নিজেকে বলো, আমি আমার চিন্তা না, আমি সেই মানুষ যে চিন্তাগুলোকে দেখছে। এই একটা রিয়ালাইজেশন তোমার ভিতরের অন্ধকারে ছোট্ট আলো জ্বালিয়ে দেবে, আর সেই আলোই ধীরে ধীরে তোমাকে তোমার নিজের কাছে ফিরিয়ে নিয়ে যাবে। যদি আজকের কথাগুলো তোমার ভিতরে কোথাও গিয়ে লাগে, তাহলে ভিডিওটা একটা লাইক করে রেখো। আর যদি তুমি এই জার্নিতে আমাদের সাথী থাকতে চাও, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। কারণ এই সিরিজে আমরা শুধু মোটিভেশন না, মানুষের ভিতরের সত্য নিয়ে কথা বলছি। কেন মানুষ এত ইমোশনাল অ্যাটাচমেন্টে জড়িয়ে পড়ে, কেন ছেড়ে দিতে পারে না, আর কেন কিছু মানুষ চলে যাওয়ার পরেও বছরের পর বছর আমাদের ভিতরে বেঁচে থাকে। এইগুলো কেউ একটু ঠান্ডা মাথায় ভাবি না। কিছু মানুষ চলে যায়, তবুও তারা আমাদের ভিতরে বেঁচে থাকে কেন? মানুষের জীবনে সবচেয়ে গভীর যন্ত্রণাগুলোর একটা হল অ্যাটাচমেন্ট। কারো সাথে এতটা জড়িয়ে পড়া, এতটা অভ্যস্ত হয়ে যাওয়া যে সে চলে যাওয়ার পরেও তার অনুপস্থিতি একটা জীবন্ত উপস্থিতির মতো অনুভব হয়। তুমি সামনে এগিয়ে যাচ্ছ, জীবনও চলছে, মানুষও বলছে মুভ অন করো, কিন্তু ভিতরে ভিতরে তুমি জানো কিছু সম্পর্ক শেষ হয়ে গেলেও তাদের ছায়া সহজে শেষ হয় না। তুমি কি কখনো এমন কাউকে ভুলতে চেয়েছ, যাকে ভুলতে গিয়ে আরো বেশি মনে পড়েছে? রাতে হঠাৎ একটা গান শুনে বুকটা কেঁপে উঠেছে। কোনো রাস্তা দিয়ে যেতে গিয়ে পুরনো স্মৃতি এসে দাঁড়িয়েছে।
কিংবা কারো নাম ফোনে না উঠলেও বারবার ফোনটা চেক করতে ইচ্ছে করেছে। এই অনুভূতিগুলো দুর্বলতা না, এগুলো মানুষের মনের গভীর সাইকোলজিক্যাল প্যাটার্ন। কারণ মানুষ শুধু মানুষকে ভালোবাসে না, মানুষ অ্যাটাচমেন্ট তৈরি করে। আর অ্যাটাচমেন্ট মানে শুধু কাউকে চাওয়া না, অ্যাটাচমেন্ট মানে নিজের একটা অংশ অন্য কারো ভিতরে রেখে দেওয়া। এই কারণেই কেউ চলে গেলে মনে হয় যেন নিজের ভিতর থেকেই কিছু ছিঁড়ে গেছে। ছোটবেলায় যখন একটা বাচ্চা তার মাকে আঁকড়ে ধরে, সেটা শুধু ভালোবাসা না, সেটা নিরাপত্তা। সেই বাচ্চার মাইন্ড বুঝে যায় এই মানুষটার কাছে আমি সেফ। বড় হওয়ার পরেও মানুষ একই জিনিস খোঁজে, শুধু রূপ বদলে যায়। এখন সে রিলেশনশিপে নিরাপত্তা খোঁজে, কারো অ্যাটেনশনে নিজের মূল্য খোঁজে, কারো প্রেজেন্সে নিজের লোনলিনেস ঢাকতে চায়। এখানেই অ্যাটাচমেন্ট শুরু হয়। তুমি হয়তো ভাবো তুমি কাউকে ভালোবাসছো, কিন্তু অনেক সময় তুমি আসলে তাকে ব্যবহার করছো নিজের ভিতরের এমটিনেস ভরার জন্য। এই কথাটা শুনতে কঠিন, কিন্তু গভীরভাবে ভাবো। যখন কেউ তোমাকে ইগনোর করে, তোমার এত কষ্ট কেন হয়? শুধু ভালোবাসার জন্য না, কারণ তখন তোমার ভিতরের রিজেকশন উন্ড জেগে ওঠে। যখন কেউ রিপ্লাই দেয় না, তখন শুধু মেসেজ আনরেড থাকে না, তোমার ভিতরের ইনসিকিউরিটিও অ্যাক্টিভেট হয়ে যায়। আজকের জেনারেশন সবচেয়ে বেশি ইমোশনালি এক্সস্টেড, কারণ তারা কানেকশনের ইলিউশনে বাঁচছে। সোশ্যাল মিডিয়া মানুষকে কানেক্টেড দেখাচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে সবাই আরও লোনলি হয়ে যাচ্ছে। তুমি খেয়াল করে দেখো, আজকাল মানুষ রিলেশনশিপে থেকেও অ্যাংশাস, কারণ সম্পর্ক এখন পিস কম, ভ্যালিডেশন বেশি। কে আগে টেক্সট করবে, কে বেশি কেয়ার করছে, লাস্ট সিন কেন অফ, স্টোরি দেখে রিপ্লাই দিল না কেন, অনলাইন ছিল কিন্তু কথা বলল না কেন। ভালোবাসা ধীরে ধীরে মনিটরিংয়ে পরিণত হয়েছে। আর যেখানে ফ্রিডম নেই, সেখানে শান্তি থাকে না। কার্ল ইয়াং বলেছিলেন, যতক্ষণ তুমি নিজের ভেতরের শূন্যতাকে বুঝবে না, ততক্ষণ তুমি অন্য মানুষের উপর ইমোশনালি ডিপেন্ডেন্ট হয়েই থাকবে। এই ডিপেন্ডেন্সিটাই মানুষকে ভিতর থেকে দুর্বল করে দেয়, কারণ তখন তুমি নিজের হ্যাপিনেসের কন্ট্রোল অন্য কারো হাতে দিয়ে দাও। সে কথা বললে তুমি ভালো, সে দূরে গেলে তুমি ভেঙে পড়ো, সে খুশি থাকলে তুমি শান্ত, সে বদলে গেলে তুমি অস্থির। তুমি বুঝতেই পারো না কখন নিজের ইমোশনাল ফ্রিডম হারিয়ে ফেলেছ। একটা বাস্তব দৃশ্য ভাবো, তুমি একটা রিলেশনশিপে ছিলে। শুরুতে সবকিছু সুন্দর, ঘন্টার পর ঘন্টা কথা, লেট নাইট কলস, ফিউচার প্ল্যানস। তোমার মনে হচ্ছিল এই মানুষটা কখনো যাবে না। কিন্তু মানুষ বদলায়, পরিস্থিতি বদলায়, প্রায়োরিটি বদলায়। তারপর একদিন সে দূরে যেতে শুরু করল। তুমি সেটা অ্যাকসেপ্ট করতে পারলে না, কারণ তুমি শুধু তাকে হারাওনি, তুমি সেই ভার্সনটাকেও হারিয়েছ, যে ভার্সন তার সাথে থাকলে তুমি অনুভব করতে। এটাই অ্যাটাচমেন্টের সবচেয়ে পেইনফুল দিক। মানুষ শুধু মানুষকে মিস করে না, মানুষ সেই ফিলিংটাকে মিস করে, যেটা সেই মানুষ তাকে অনুভব করাতো। অ্যাটাচড বইটায় রিলেশনশিপ অ্যাটাচমেন্ট নিয়ে অসাধারণ অ্যানালিসিস আছে। সেখানে বলা হয়েছে, মানুষের অ্যাটাচমেন্ট স্টাইল অনেকটাই চাইল্ডহুড ইমোশনাল এক্সপিরিয়েন্সের উপর তৈরি হয়। যদি ছোটবেলায় তুমি কনসিস্টেন্ট লাভ না পাও, তাহলে বড় হয়ে তুমি ওভার অ্যাটাচমেন্ট ডেভেলপ করতে পারো। তখন তুমি কনস্ট্যান্টলি রিঅ্যাসুরেন্স চাইবে। এই কারণেই কিছু মানুষ খুব বেশি ক্লিঙি হয়, আর কিছু মানুষ ইমোশনালি ডিস্টেন্ট হয়ে যায়। একজন আঁকড়ে ধরে, আর একজন পালিয়ে যায়। দুজনের ভিতরেই ফিয়ার আছে, শুধু এক্সপ্রেশন আলাদা। তুমি কি খেয়াল করেছ, আমরা যাদের সবচেয়ে বেশি আঁকড়ে ধরি, অনেক সময় তারাই আমাদের সবচেয়ে বেশি কষ্ট দেয়? কারণ অ্যাটাচমেন্ট যত গভীর হয়, এক্সপেকটেশন তত বাড়ে, আর এক্সপেকটেশন যত বাড়ে, ডিসঅ্যাপয়েন্টমেন্টও তত তীব্র হয়। তুমি চাও সে তোমাকে বুঝুক, তোমাকে প্রায়োরিটি দিক, সবসময় পাশে থাকুক, কিন্তু মানুষ ইমপারফেক্ট, সে তোমার মাইন্ড পড়তে পারে না। এখানেই পেন শুরু হয়। আসলে মানুষ রিলেশনশিপে লাভ কম,
সার্টেনটি বেশি খোঁজে। সে জানতে চায় তুমি আমাকে ছেড়ে যাবে না তো, তুমি বদলে যাবে না তো, আমি কি তোমার কাছে যথেষ্ট? এই প্রশ্নগুলো রিলেশনশিপের না, এই প্রশ্নগুলো ভিতরের ইনসিকিউরিটির। দ্য মাস্টারি অফ লাভে একটা অসাধারণ কথা বলা হয়েছে। মানুষ যখন ভালোবাসে তখন অনেক সময় ভালোবাসার থেকেও বেশি ভয় কাজ করে। ভয় হারানোর, ভয় একা হয়ে যাওয়ার, ভয় রিপ্লেস হয়ে যাওয়ার। এই ভয় মানুষকে পজেসিভ বানায়। কিন্তু আইরনি হল, যত বেশি তুমি কাউকে ধরে রাখতে চাও তত বেশি সে দূরে যেতে শুরু করে। কারণ ভালোবাসা বন্দী থাকতে পারে না। এবার একটা গভীর স্পিরিচুয়াল কথা বলি। এই পৃথিবীতে কোনো মানুষ পার্মানেন্টলি তোমার না। কেউ তোমার জীবনে আসে কিছু শেখাতে, কেউ আসে তোমাকে ভাঙতে, কেউ আসে তোমাকে নিজের সাথে পরিচয় করিয়ে দিতে। কিন্তু আমরা মানুষকে এক্সপিরিয়েন্স হিসেবে দেখি না। এটাই সাফারিংয়ের রুট। ওশো একবার বলেছিলেন, যদি তুমি কাউকে সত্যি ভালোবাসো তাহলে তাকে ফ্রি থাকতে দাও। কারণ লাভ পোজেস করে না, লাভ অ্যালাউ করে। এই কথাটা খুব সিম্পল শোনায়, কিন্তু প্র্যাকটিক্যালি সবচেয়ে কঠিন। কারণ আমরা ভালোবাসার নামে কন্ট্রোল করতে শিখেছি। তুমি যদি একটু গভীরে দেখো, অ্যাটাচমেন্টের ভিতরে একটা ইলিউশন আছে। সেই ইলিউশন হল, এই মানুষটা থাকলে আমি কমপ্লিট। কিন্তু সত্যিটা উল্টো। তুমি ইনকমপ্লিট বলেই অ্যাটাচমেন্ট এত পেইনফুল হয়। যে মানুষ নিজের ভিতরে গ্রাউন্ডেড, সে ভালোবাসে কিন্তু নিজেকে হারিয়ে ফেলে না। সে কানেকশন এনজয় করে কিন্তু নিজের আইডেন্টিটি ডিসলভ করে না। আজকের পৃথিবীতে মানুষ ব্রেকআপের জন্য না, আইডেন্টিটি কোল্যাপসের জন্য বেশি ভেঙে পড়ে। কারণ রিলেশনশিপের ভিতরে সে নিজের পুরো এক্সিস্টেন্স ঠেলে দিয়েছিল। এখন রিলেশনশিপ নেই, তাই সে বুঝতে পারছে না সে কে। তাই হিলিং শুরু হয় তখন, যখন তুমি আবার নিজের কাছে ফিরে আসতে শুরু করো। ধীরে ধীরে তুমি বুঝতে শুরু করো, কেউ তোমার জীবনের অংশ হতে পারে, কিন্তু তোমার পুরো জীবন না। কেউ তোমাকে ভালোবাসতে পারে, কিন্তু তোমার ভিতরের শূন্যতা পার্মানেন্টলি ফিল করতে পারবে না। কারণ সেই কাজটা তোমাকেই করতে হবে। আজ রাতে একটা কাজ করো, চোখ বন্ধ করে সেই মানুষটার কথা ভাবো যাকে তুমি এখনো ভিতরে ক্যারি করে বেড়াচ্ছ। তারপর নিজেকে জিজ্ঞেস করো, আমি কি তাকে ভালোবাসি, নাকি তার মাধ্যমে আমি নিজের একটা অভাব পূরণ করতে চাইছিলাম? এই প্রশ্নটা পেইনফুল হতে পারে, কিন্তু অ্যাওয়ারনেস সবসময় কমফোর্টেবল হয় না। আর একটা কথা মনে রেখো, মুভ অন মানে ভুলে যাওয়া না। মুভ অন মানে স্মৃতি থাকবে, কিন্তু স্মৃতি আর তোমাকে কন্ট্রোল করবে না। তুমি তাকে মনে করবে, কিন্তু নিজেকে হারাবে না। এই অবস্থাটাই ইমোশনাল ম্যাচিউরিটি। আজকের জেনারেশন খুব দ্রুত অ্যাটাচ হয়, কারণ তারা ভিতরে ভিতরে খুব লোনলি। তারা কানেকশন চায়, আন্ডারস্ট্যান্ডিং চায়, সেফ স্পেস চায়। কিন্তু যদি তুমি নিজের ভিতরেই সেফ না হও, তাহলে কোনো রিলেশনশিপ তোমাকে পুরোপুরি শান্তি দিতে পারবে না। কারণ অস্থির মানুষ ভালোবাসার মধ্যেও অস্থিরতা খুঁজে নেয়। হিলিংয়ের একটা বড় সাইন হল, তুমি আর কনস্ট্যান্টলি অ্যাটেনশন চাইবে না। তুমি আর কারো রিপ্লাই দিয়ে নিজের ভ্যালিউ মেজার করবে না। তুমি আরও ভালোবাসার জন্য নিজের ডিগনিটি স্যাক্রিফাইস করবে না। তুমি বুঝতে শুরু করবে, ভালোবাসা মানে বেগিং না, ভালোবাসা মানে ফ্রিডম। আজকের কমেন্ট প্রশ্ন, তুমি কি কখনো এমন কাউকে আঁকড়ে ধরেছিলে যে ধীরে ধীরে তোমার শান্তি কেড়ে নিয়েছিল? কমেন্টে শুধু একটা শব্দ লিখতে পারো, অ্যাটাচমেন্ট অথবা ফ্রিডম। আর যদি আজকের কথাগুলো তোমার ভিতরের কোনো পুরনো অনুভূতিকে ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটা একটা লাইক করে রেখো। আর এই জার্নিতে যদি নিজের ভিতরের সত্যগুলো এক্সপ্লোর করতে চাও, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।
কারণ আমরা এখানে শুধু রিলেশনশিপ নিয়ে কথা বলছি না, আমরা মানুষের ভিতরের সাইকোলজি আর কনসিয়াসনেস নিয়ে কথা বলছি। পরের পার্টে আমরা জানব কেন মানুষ নিজের ভ্যালিউ ভুলে যায়, কেন ভ্যালিডেশনের জন্য বাঁচতে শুরু করে, আর কিভাবে ধীরে ধীরে নিজের আত্মসম্মান ফিরিয়ে আনা যায়। তুমি কেন সবার অ্যাপ্রুভাল খুঁজে বেড়াও? আত্মসম্মান হারিয়ে ফেলার নীরব গল্প। একটা বিষয় খুব গভীরভাবে খেয়াল করো। আজকের পৃথিবীতে মানুষ সবচেয়ে বেশি কি খুঁজছে? টাকা? ভালোবাসা? সফলতা? না, মানুষ সবচেয়ে বেশি খুঁজছে ভ্যালিডেশন। অর্থাৎ কেউ তাকে বলুক, তুমি যথেষ্ট ভালো, তুমি গুরুত্বপূর্ণ, তোমাকে আমি একসেপ্ট করছি। আর এই ভ্যালিডেশনের ক্ষুধা এতটাই গভীর হয়ে গেছে যে মানুষ ধীরে ধীরে নিজের আসল সত্তাকেই হারিয়ে ফেলছে। তুমি কি কখনো এমন কিছু করেছ যেটা তুমি আসলে করতে চাওনি, শুধু মানুষ কি ভাববে সেই ভয়? হয়তো এমন একটা কেরিয়ার বেছে নিয়েছ যেটা তোমার ভালো লাগে না, হয়তো এমন একটা রিলেশনশিপ ধরে রেখেছ যেখানে তুমি ভিতরে ভিতরে দমবন্ধ অনুভব করছো, হয়তো সবসময় হাসি মুখে থেকেছ শুধু মানুষ যেন তোমাকে প্রবলেম্যাটিক না ভাবে। এভাবেই মানুষ ধীরে ধীরে নিজের ট্রুথের বদলে মানুষের অ্যাপ্রুভাল অনুযায়ী বাঁচতে শুরু করে। ছোটবেলায় যখন তুমি ভালো রেজাল্ট করতে, সবাই প্রশংসা করত। তুমি ভদ্র হলে তোমাকে ভালো ছেলে বা ভালো মেয়ে বলা হতো। তুমি যদি নিজের ইমোশনস দেখাতে, তখন হয়তো বলা হতো এত সেন্সিটিভ হলে চলবে না। ধীরে ধীরে তোমার মাইন্ড একটা প্যাটার্ন শিখে নেয়। মানুষ আমাকে তখনই অ্যাকসেপ্ট করবে যখন আমি তাদের এক্সপেকটেশন অনুযায়ী বিহেভ করব। এই কন্ডিশনিং এত গভীরে চলে যায় যে বড় হওয়ার পরেও তুমি নিজের ভ্যালু অন্যের রিয়াকশন দিয়ে মেজার করতে শুরু করো। কেউ তোমার পোস্টে লাইক দিল না, তোমার মুড খারাপ। কেউ তোমাকে গুরুত্ব দিল না, তোমার ভিতরে ইনসিকিউরিটি শুরু। কেউ তোমার সাকসেস নোটিস করল না, তুমি ভিতরে ভিতরে এমটি ফিল করছো। তুমি বুঝতেই পারো না কখন নিজের হ্যাপিনেসের রিমোট কন্ট্রোল অন্য মানুষের হাতে দিয়ে দিয়েছ। কার্ল রজার্স বলেছিলেন, মানুষের সবচেয়ে বড় সাইকোলজিক্যাল নিড হল আনকন্ডিশনাল অ্যাকসেপ্টেন্স। কিন্তু সমস্যা হল পৃথিবীর বেশিরভাগ অ্যাকসেপ্টেন্স কন্ডিশনাল। তুমি সাকসেসফুল হলে মানুষ পাশে থাকবে, তুমি ইউজফুল হলে মানুষ গুরুত্ব দেবে, তুমি স্ট্রং থাকলে মানুষ তোমাকে অ্যাডমায়ার করবে। কিন্তু যেদিন তুমি ভেঙে পড়বে, সেদিন সবাই থাকবে না। আর এই রিয়েলাইজেশনটাই মানুষকে ভিতর থেকে কাঁপিয়ে দেয়। একটা বাস্তব দৃশ্য ভাবো, তুমি একটা গ্রুপের মধ্যে আছো, সবাই একটা বিষয় নিয়ে হাসাহাসি করছে, ভিতরে ভিতরে তোমার সেটা আনকমফোর্টেবল লাগছে, তবুও তুমি হাসছ। কেন? কারণ তুমি আলাদা হতে ভয় পাচ্ছ। মানুষের সবচেয়ে বড় ফিয়ারগুলোর একটা হল রিজেকশন। কারণ প্রিমিটিভ সাইকোলজি অনুযায়ী গ্রুপ থেকে রিজেক্ট হয়ে যাওয়া মানে সার্ভাইভাল রিস্ক। আজ জঙ্গল নেই, কিন্তু মাইন্ড এখনও সেই পুরনো প্রোগ্রামিং ক্যারি করে। তাই তুমি নিজের সত্যের থেকেও অ্যাকসেপ্টেন্সকে বেশি গুরুত্ব দাও। আজকের সোশ্যাল মিডিয়া কালচার এই প্রবলেমটাকে আরও ডেঞ্জারাস করে তুলেছে। এখন মানুষ নিজের লাইফ কম, নিজের ইমেজ বেশি মেনটেন করে। কি আমাকে কিভাবে দেখছি, এই চিন্তা মানুষকে মেন্টালি এক্সস্টেড করে দিচ্ছে। তুমি কি খেয়াল করেছ, এখন অনেক মানুষ হ্যাপিনেসের থেকেও বেশি হ্যাপি দেখাতে ব্যস্ত? কারণ মডার্ন সোসাইটি অথেন্টিসিটির থেকে অ্যাপিয়ারেন্সকে বেশি রিওয়ার্ড করে। দ্য কারেজ টু বি ডিসলাইকড বইটায় একটা গভীর কথা বলা হয়েছে। তুমি যদি সবাইকে খুশি রাখতে চাও, তাহলে তুমি কখনো নিজের জীবন বাঁচতে পারবে না। এই একটা সেন্টেন্স পুরো জীবন বদলে দিতে পারে। কারণ তুমি যখন সবাইকে স্যাটিসফাই করার চেষ্টা করো, তখন আসলে তুমি নিজের সাথে বিট্রেল করছো। তুমি কি কখনো খেয়াল করেছ, কিছু মানুষ সবসময় ওভারলি নাইস হয়? তারা না বলতে পারে না, সবাইকে হেল্প করে, সবাইকে খুশি রাখে। বাইরে থেকে এটা খুব ভালো মনে হয়,
কিন্তু অনেক সময় এর ভিতরে থাকে ডিপ ফিয়ার। যদি মানুষ আমাকে ছেড়ে যায়, এই ফিয়ার মানুষকে পিপল প্লিজার বানিয়ে দেয়। আর পিপল প্লিজাররা ধীরে ধীরে ইমোশনালি এমটি হয়ে যায়, কারণ তারা সারা জীবন অন্যদের ইমোশনস ক্যারি করে, কিন্তু নিজের ইমোশনসের জন্য স্পেস রাখে না। ব্রেনে ব্রাউন ভালনারেবিলিটি আর শিম নিয়ে গবেষণা করতে গিয়ে বলেছিলেন, যে মানুষ সবসময় পারফেক্ট হওয়ার চেষ্টা করে সে আসলে অ্যাকসেপ্টেন্সের জন্য লড়ছে। ভাবো তো, তুমি কতদিন ধরে স্ট্রং থাকার অভিনয় করছো? কতদিন ধরে আমি ঠিক আছি বলছো, যদিও ভিতরে ভিতরে তুমি এক্সস্টেড। এই কনস্ট্যান্ট পারফরমেন্স মানুষকে ভিতর থেকে হলো করে দেয়। আর একটা সাটল বিষয় আছে, ভ্যালিডেশন এডিকশন ধীরে ধীরে আইডেন্টিটি ক্রাইসিস তৈরি করে। কারণ তুমি এত দিন ধরে অন্যের এক্সপেকটেশন অনুযায়ী বেঁচেছ যে একসময় বুঝতেই পারো না তুমি আসলে কি চাও। তুমি ক্যারিয়ার চুজ করেছ ফ্যামিলি অ্যাপ্রুভালের জন্য, রিলেশনশিপ ধরে রেখেছ লোনলিনেসের ভয়, নিজের মতামত চাপা দিয়েছ কনফ্লিক্ট অ্যাভয়েড করার জন্য। এখন তুমি সাকসেসফুল হতে পারো, কিন্তু পিসফুল না। ফ্রেডরিক নিচে বলেছিলেন, যে মানুষ জানে কেন সে বেঁচে আছে সে প্রায় যে কোনো পরিস্থিতি সহ্য করতে পারে। কিন্তু তুমি যদি নিজের ওয়াই না জানো, তাহলে তুমি সব সময় অন্যের অ্যাপ্রুভালের পিছনে ছুটবে, কারণ ভিতরে কোনো গ্রাউন্ডিং থাকবে না। একটা সময় আসে যখন মানুষ হঠাৎ বুঝতে পারে সে পুরো জীবনটা অন্যদের ইমপ্রেস করতে গিয়ে কাটিয়ে দিয়েছে। তখন ভিতরে একটা শূন্যতা তৈরি হয়, কারণ অ্যাপ্লজ টেম্পোরারি, কিন্তু সেলফ রেসপেক্ট পার্মানেন্ট। তুমি যদি নিজেকে সম্মান না করো, তাহলে পৃথিবীর কোনো প্রেইজ তোমাকে দীর্ঘদিন শান্তি দিতে পারবে না। আজ একটা খুব অনেস্ট প্রশ্ন নিজেকে করো, তুমি কি নিজের জন্য বাঁচছ নাকি মানুষের অ্যাপ্রুভালের জন্য? তুমি কি সত্যিই ওই কাজটা ভালোবেসে করছো, নাকি শুধু প্রমাণ করতে চাইছো যে তুমি ওয়ার্দি? এই কোয়েশ্চেনগুলো আনকমফোর্টেবল, কিন্তু অ্যাওয়েকেনিং সবসময় কমফোর্টেবল হয় না। সেলফ ওয়ার্থ আর ইগো এক জিনিস না। ইগো চায় সবাই তোমাকে নোটিস করুক, সেলফ ওয়ার্থ জানে তোমার ভ্যালিউ এক্সপ্লেইন করতে হয় না। যে মানুষ ভিতরে সিকিওর সে কনস্ট্যান্টলি অ্যাটেনশন খোঁজে না, সে নিজের সাইলেন্সের মধ্যেও কমফোর্টেবল থাকে। আজকের জেনারেশনের একটা বড় ট্র্যাজেডি হলো তারা নিজেকে দেখছে অন্যের চোখ দিয়ে। এই কারণে কম্প্যারিজন কখনো শেষ হয় না। তুমি যত উপরে উঠবে তত নতুন কম্প্যারিজন শুরু হবে। তাই কম্প্যারিজনের গেম জেতা যায় না, কারণ সেখানে ফিনিশ লাইন নেই। দ্য গিফটস অফ ইমপারফেকশনে একটা সুন্দর কথা আছে, নিজেকে যথেষ্ট মনে করার মুহূর্ত থেকেই হিলিং শুরু হয়। ভাবো তো, যদি তুমি সত্যিই বিলিভ করতে পারতে যে তুমি যথেষ্ট, তাহলে তোমার জীবন কতটা বদলে যেত। তুমি হয়তো এত ওভারথিঙ্ক করতে না, এত এক্সপ্লেইন করতে না, এত প্রুভ করতে না। হিলিং শুরু হয় যখন তুমি ধীরে ধীরে নিজের অ্যাপ্রুভালকে বেশি গুরুত্ব দিতে শেখো। তুমি বুঝতে শুরু করো, সবাই তোমাকে বুঝবে না, সবাই তোমাকে পছন্দও করবে না, আর এটা কমপ্লিটলি ওকে। কারণ তুমি পৃথিবীতে এসেছ এভরিওয়ানস এক্সপেকটেশন ফুলফিল করতে না, তুমি এসেছ নিজের সত্যকে ডিসকভার করতে। আজ রাতে একটা কাজ করো, চোখ বন্ধ করে নিজেকে জিজ্ঞেস করো, আমি যদি কারো অ্যাপ্রুভাল না চাইতাম তাহলে আমি কিভাবে বাঁচতাম? এই কোয়েশ্চেন তোমার ভিতরের অনেক হিডেন ট্রুথ রিভিল করবে। আর একটা কথা মনে রেখো, মানুষের রেসপেক্ট চেজ করলে তুমি ক্লান্ত হবে, কিন্তু নিজের রেসপেক্ট আর্ন করলে তুমি শান্ত হবে। কারণ বাইরের অ্যাপ্লজ একদিন থেমে যায়, কিন্তু ভিতরের ডিগনিটি তোমার সাথে থাকে। আজকের কমেন্ট প্রশ্ন, তুমি কি এখনো মানুষের অ্যাপ্রুভালের জন্য নিজেকে বদলাও? কমেন্টে শুধু একটা শব্দ লিখতে পারো, অ্যাপ্রুভাল অথবা সেলফ ওয়ার্থ। আর যদি আজকের কথাগুলো তোমার ভিতরের কোনো চাপা অনুভূতিকে ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটা একটা লাইক করে রেখো। আর এই সিরিজ যদি তোমাকে নিজের ভিতরের সত্যগুলো দেখতে সাহায্য করে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। কারণ সামনে আমরা আরও গভীর সাইকোলজিক্যাল আর স্পিরিচুয়াল বিষয় নিয়ে কথা বলবো, যেগুলো হয়তো তোমার জীবনকে ভিতর থেকে বদলে দিতে পারে। এবার আমরা জানব
কেন মানুষ সবসময় ব্যস্ত থাকতে চায়, কেন সাইলেন্স তাকে ভয় দেখায়, আর কিভাবে মডার্ন ডিস্ট্র্যাকশন ধীরে ধীরে মানুষের আত্মাকে ক্লান্ত করে দিচ্ছে।